25 দিন ধরে ফুটো করে ছাদ। বিছানার চাদর দিয়ে দড়ি বানিয়ে ফিল্মি কায়দায় বগুড়ায় জেল থেকে পালায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি। মশারির গুণাতার দিয়ে এই কাণ্ড অবশেষে ধরা। নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুন, একজনের মরদেহ উদ্ধার। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। আনার হত্যার রহস্য উদ্ঘাটনে ঝিনাইদহের পুকুরে অভিযান, ফেলে দেয়া মোবাইল উদ্ধারে গ্যাস বাবুকে নিয়ে হাজির ডিবি দল। পলাতক আরও 2 আসামি খাগড়াছড়িতে গ্রেফতার। বারবার আশ্বাসের পরও থামছে না সীমান্ত হত্যা। এবার লালমনিরহাটে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল বাংলাদেশের, প্রতিবাদ জানিয়ে বিজিবির চিঠি। এবং পদ্মা নদী এলাকায় রাসেলস ভাইপারের উপদ্রবে আতঙ্ক, 1.5 বছরে রাজশাহী মেডিকেলে 23 জনের মৃত্যু। চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টারে চলছে প্রতিষেধক তৈরির কাজ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি ছিল একই কনডেমড সেলে। সেখানেই হয় জেল পালানোর পরিকল্পনা। 25 দিনের চেষ্টায় পরিকল্পনা বাস্তবায়নে সফলও হয়েছিল, কিন্তু জেলের বাইরে গিয়ে বেশিক্ষণ মুক্ত থাকতে পারেননি। পুলিশের তৎপরতায় আটক হয়েছে আবারও। মঙ্গলবার গভীর রাত থেকে আজ ভোর পর্যন্ত জেল পালানোর এই ঘটনা ঘটে বগুড়ায়। এ ঘটনায় জেলার বাদী হয়ে মামলা দায়ের করেছেন আব্দুল আওয়াল। রিপোর্ট। মঙ্গলবার গভীর রাত বগুড়ার পুলিশের কাছে খবর আসে কারাগারের ছাদ ছিদ্র করে পালিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি। এরপর ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি দল যা দেখতে পায় তা অনেকটা সিনেমার দৃশ্যের মতো। কন্ডেম সেলের ভেতর পড়ে আছে ছাদের সুরকি আর বাইরের দেওয়ালে কাপড় জোড়া দিয়ে বানানো দড়ি। বুধবার সকালে ঘটনা জানাজানির পর এর সত্যতা স্বীকার করে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাত 3:55 জেল থেকে পালায় ওই 4 কয়েদি। 25 দিন আগে এই 4 আসামিকে কন্ডেম সেলে রাখা হয়। সেখান থেকে তারা পালানোর পরিকল্পনা করেন। তখন থেকে অল্প অল্প করে ছাদ ফুটো করেন তারা। এক্ষেত্রে কয়েদিদের দেওয়া বিভিন্ন সরঞ্জাম অথবা কারাগারে থাকা ইস্পাত জাতীয় বস্তুর ব্যবহারও করতে পারে। রাতে বিছানার চাদর ও কাপড় দিয়ে দড়ি বানিয়ে পালান 4 কয়েদি। ছাদ ফুটো করে যে বেডশিট এবং অন্যান্য যে কাপড় আছে সেগুলোকে অবলম্বন করে তারা দড়ির মতো বানিয়ে সেখান থেকে তারা ছাদ ফুটো করে সেখান থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে আবারও এই কাপড় এবং বেডশিট জোড়া দিয়ে তারা ওই সুউচ্চ প্রাচীর থেকে নিচে নেমে জাস্ট ব্রিজ পাড়ি দিয়ে তারা নদীর ওই পারে চাষিবাজারে অবস্থান নেয়। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে বাহিনীর বিভিন্ন ইউনিট। এক পর্যায়ে 15 মিনিটের মধ্যে শহরের চাষিবাজার এলাকায় শনাক্ত করা হয় তাদের। আটকের পর নেওয়া হয় ডিবি হেফাজতে। কিভাবে তারা সকলের নজরদারি ফাঁকি দিতে সক্ষম হলো, এখানে কার কীরকম দায় দায়িত্ব আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। 4 জনই হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তাদের মধ্যে নজরুল কুড়িগ্রামের, আমির হামজা নরসিংদীর, জাকারিয়া বগুড়ার কাহালু ও ফরিদ শেখ বগুড়া সদরের বাসিন্দা। যেহেতু এটা ব্রিটিশ আমলের কারাগার, এখানে এই ছাদের যে সেলের ছাদগুলো আছে, ছাদে কিন্তু কোনো রড নাই, সুরকির ছাদ, আর নিচে হলো পেভমেন্ট টাইলস। এখানে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বাহিরের থেকে কেউ নিয়ে গিয়ে ব্যবহার করেছে কিনা। এই ঘটনায় জেলা প্রশাসন, র্যাব, পুলিশ, কারা কর্তৃপক্ষ, গণপূর্ত বিভাগ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে 6 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটনে এবার ঝিনাইদহের পুকুরে অভিযান। গ্যাস বাবুকে নিয়ে 2.5 ঘন্টা অভিযান চালালেও ফেলে দেয়া মোবাইল উদ্ধার হয়নি। ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, হত্যায় অংশ নেওয়া 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এমপি আনার হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে এবার ঝিনাইদহে ডিবি দল। আলামত উদ্ধারে মামলার আসামি কাজী কামাল আহমেদ বাবুকে সঙ্গে নিয়ে চলে অভিযান। বুধবার সকালে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আনা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে। তার তথ্য অনুযায়ী চত্বরের উত্তর পাশের একটি পুকুরে জেলে ও ডুবুরে নামিয়ে আসামিদের মোবাইল উদ্ধারে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখান থেকে শহরের স্টেডিয়াম এলাকায় আরেকটা পুকুরে অভিযান চালায় তারা। তবে 12টা থেকে 2:30 পর্যন্ত চলা অভিযানে মেলেনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কোনো আলামত। এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স, যার সাথে কথাবার্তা হয়েছে, মোবাইল, এই মোবাইল 3টায় স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে 2টা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন। 3টি মোবাইল ফেলেছেন
তা যেন দেখানো হয়। তারই প্রেক্ষিতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামিয়েছি। গত 12 মে সংসদ সদস্য আনার ভারতে যান। পরদিন 13 মে কলকাতার নিউটন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে হত্যা করা হয় তাকে। ঘটনাটি প্রকাশ্যে আসে 22 মে। নোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। এদিকে এমপি আনার হত্যা মামলার পলাতক 2 আসামি ফয়সাল ও মোস্তাফিজকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করেছে ডিবি। তাদেরকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। এই মুহূর্তে পূর্বাচলে আছেন সহকর্মী মাইনুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। আজিম হত্যা মামলা অন্যতম পলাতক যে 2 আসামি ফয়সাল এবং মোস্তাফিজকে কিছুক্ষণ আগেই বান্দরবন থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে ঢাকার পূর্বাচলে এবং হেলিকপ্টার যোগে নিয়ে আসা হয়েছে তাদের। এবং এখানে এই মুহূর্তে কথা বলবেন যে গোয়েন্দা বিভাগের, আমাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ। আমরা সরাসরি লাইভে আমি তার সাথেই কথা বলতে চাই। ধন্যবাদ। আসলে দেখেন, আমরা আজকে আমরা আমাদের টিম আজকে অনেক দিন যাবতই ঢাকা শহর, ঢাকার বাহিরে, কোনো সময় আমরা খবর পেয়েছি সুন্দরবন, কোনো সময় আমরা সমুদ্রে, কোনো সময় আমরা শুনছি পাহাড়ে, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তথ্য পাচ্ছিলাম। এবং আমরা আমাদের ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে এবং আমাদের যে গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা কিন্তু সবসময় আমরা কাজ করতেছিলাম। কিন্তু গতকাল শুনলাম তারা মানে খাগড়াছড়ি অথবা ওই মানে সীতাকুণ্ডের পাহাড়ের একটি জায়গায় তারা আছে। তারই প্রেক্ষিতে আমাদের একটি টিম আগে যায় এবং আমরা আজকে আরেকটি হেলিকপ্টার নিয়ে আমরা সেখানে যাই। সেখানে সারা অভিযান করে। আসলে এত উঁচু পাহাড়, সেখানে আসলে টিম ওরা অনেক কঠিন। প্রায় এখানে 7 থেকে 8 ঘন্টা লাগে সেখানে হাইটে উঠতে। সেখানে গিয়ে আমরা যাদেরকে হচ্ছিলাম, আমাদের কাছে যে মোস্ট ওয়ান্টেড, ওইখানে শিমুল ভুইয়ার সাথে যারা মূল কাজটি করেছে, আপনারা জানেন শিমুল ভুইয়া সাথে যে 2 জন সেখানে শিমুল ভুইয়ার সাথে থেকে আমাদের যে জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আজিম সাহেবকে যেই রুমটাতে হত্যা করেছে এবং তাকে হত্যা করার আগে যে ব্যক্তিটি তার মানে ক্লোরোফর্ম তার নাকে মিশিয়েছিল যাতে সে অজ্ঞান হয়ে পড়ে, সে ফয়সাল ভুইয়া। এবং এখানে যে মুস্তাফিজ, যাকে মানে বিভস্ত্র করে, যাকে নিয়ে তারা মানে সে চেয়ারে বসে বেঁধে তারপর তার যখন মৃত্যু নিশ্চিত হয় তখন তারা তাকে এই বাথরুমের পাশে নিয়ে এই যে মুস্তাফিজ, আজকের শিমুল ভুইয়া, আর এর আগে গ্রেপ্তার হয়েছে জিহাদ এবং এর আগে গ্রেপ্তার হয়েছে আমাদের শিমুল ভুইয়া। শিমুল ভুইয়া ছিল মূল ঘাতক, তারই মূল সহযোগী ছিল আজকে যে 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি, সে হলো ফয়সাল এবং মুস্তাফিজ। এবং এই 2 জন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। তারপরেও আমরা যেহেতু তাদেরকে আজকে তাদের গ্রেপ্তার হয়েছে, আমরা আরেকটু জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা আপনাদেরকে পরবর্তী পর্যায়ে বিস্তারিত আসলে তারা এবং এখানে প্রাথমিকভাবে আমরা তাদেরকে যখন আমরা গেলাম সেখানে হলো একটা মানে হিন্দুদের একটি মানে জায়গাটার নাম কি, জায়গাটার নাম কি, পাতাল কালী মন্দির। আমরা সেখানে মানে ওখানে যে পাহাড়টার নিচেই, অর্থাৎ ওই যে সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে। সেখানে তারা গিয়া নাম ধারণ করছে, একজন হলো পলাশ, আরেকজন হলো শিমুল, পলাশ রায়, শিমুল রায়। এই নাম ধারণ করে 2 জনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে। আর রাতের বেলা এনে ঘুম, মানে তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল। তারা মানে ইন্ডিয়া থেকে কাজ সম্পন্ন করে তারা 19 তারিখ দেশে ফিরে, এবং 19 তারিখ দেশে ফেরার পর তারা ওই বাংলাদেশে এসে প্রায় 20 তারিখের অর্থাৎ 19 তারিখ রাতেই তারা শাহিনের সাথে তারা কথা বলে। সেখান থেকে তাদেরকে মাত্র খরচের জন্য 2 জনকে মাত্র 30,000 টাকা দেয়। এই 30,000 টাকা নিয়ে তারা যেহেতু মানে এই এলাকাগুলি চিনে, একসময় ট্রাক ড্রাইভারই করেছে, সেই কারণে তারা এই গহীন অরণ্যকে তারা চিনার কারণে এবং তারা পাতাল কালী মন্দিরে গিয়ে তাদের হিন্দু নাম ধারণ করে তারা সেখানে থাকতেন এবং ঘুমাতেন। আমরা আসলে আমাদের টিম, আমি বলেছি আগেই, আমাদের চৌকস টিম ডিবি, তারা বহুদিন ধরে আমরা কোনো সময় খবর পেতাম যে সুন্দরবনে আছে, কোনো সময় তারা সমুদ্রের মধ্যে আছে, কোনো সময় লাস্টে আমরা আজকে এই পাতাল মন্দির এই সময়
এবং তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন জায়গাগুলিতে তারা আপ্রাণ চেষ্টা করেছে। আমি একটা কথা আগে আপনাদের বলেছিলাম, তারা যেখানেই থাকুক, পাতালে থাকুক আর পাহাড়ে থাকুক, সমুদ্রে থাকুক, তাদেরকে আমরা ধরে আনবো, এটা আপনাদের কাছে বলেছিলাম। এবং আজকে যে 7 জন ব্যক্তি তারা এই আপনার কলকাতার যে হাউসটাতে তারা এই 7 জন কিলিং মেশিন অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 2 জন ছিল শিমুল ভুঁইয়ার পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি। এবং আজকে আমাদের এই নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে নৌযানটি। এই ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারটিতে 4 জন ছিলেন বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার দুপুর 1টার দিকে নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে হঠাৎ একটি তেলবাহী ট্রলারে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই পুরো ট্রলারে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার 8 থেকে 10 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে একে একে যোগ দেয় আরও 4টি ইউনিট। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় কোস্টগার্ড ও নৌ পুলিশ। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জের মেঘনা তেলের ডিপো থেকে ড্রামে করে তেল নিয়ে ট্রলারটি নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় হঠাৎ করে বিকট শব্দে জাহাজটিতে আগুন লেগে যায়। একটা বিকট সাউন্ড হইলো, তখন আমরা যারাই ছিলাম এখানে সবাই স্টাফ, আমরা সবাই দৌড়ে আসছে, আইসা দেখি যে এই পরিস্থিতিতে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। যখন ইঞ্জিন স্টার্ট দিছে তখন ওইটা ফায়ার করে, লোয়ায় ফায়ার যখন হয়েছে, ফায়ার করে মনে করেন আগুনটা ধরছে। ফায়ার সার্ভিস জানায়, ট্রলারে থাকা একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও কোনো মরদেহ আছে কিনা তা উদ্ধারে কাজ চলছে। তেল ভর্তি ড্রামের পাশাপাশি ট্রলারটিতে কয়েল তৈরির জিনিসপত্রও বহন করছিল বলে জানায় সংস্থাটি। আগুন প্রথম অবস্থায় খুবই বিপজ্জনক ছিল। অয়েল ট্যাঙ্কার, এর ভিতরে অকটেনের ড্রাম ছিল এবং এই অকটেনের ড্রামে আগুন আমাদের যখন নিয়ন্ত্রণে আসে, এরপরে আমরা দেখতে পাই মশার কয়েল তৈরি করার কিছু র মেটেরিয়ালস এর ভিতরে আছে। আগুনের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, নারায়ণ। আবারও বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশে। মঙ্গলবার রাতে লালমনিরহাটের লোহাকচি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। সীমান্তে আবারও বিএসএফের নৃশংসতা। ভারতীয় এ সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ গেল বাংলাদেশের। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে 4 থেকে 5 জনের একটি বাংলাদেশি গরু পাচারকারী দল লালমনিরহাটের লোহাকুচি সীমান্তের 919 নম্বর সীমানা পিলার দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করে। এ সময় কুচবিহার জেলার সিতাই থানার 78 বিএসএফ এর ওয়েস্ট সামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল ইসলাম। পরে বাকিরা তার মরদেহ নিয়ে চলে আসে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইসলাম ভাইকে এভাবে গুলি করা হয়েছিল। তারা যে এইভাবে মানুষকে হত্যা করতেছে, পাখির মতো গুলি করে মারতেছে, এটা ঠিক না। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। কয়েকজন সীমান্ত এলাকায় যায় চোরাকারবারির জন্য, সীমান্তরক্ষী বাহিনীদের গুলিতে সে ঘটনাস্থলেই মারা যায়। মরদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। গত 6 মাসে লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্তে বিএসএফের গুলিতে 5 জন নিহত হন। জেআই সমাপ্ত। সময় সংবাদ, লালমনিরহাট। রাজশাহীর বাঘায় দুপক্ষের সংঘর্ষে আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিকেল 4:30টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর আগে শনিবার সকালে বাঘা উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে আশরাফুল ইসলামের মাথা ফেটে গেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রোববার বাঘা থানায় উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বাদী হয়ে 44 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 300 জনের বিরুদ্ধে মামলা করলে গ্রেফতার করা হয় 7 জনকে। EDF Aluminium, redefine possibilities. বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফ এর 1 সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সন্ত্রাসীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে 2 গ্রামবাসী আহত হয়েছেন। কুকিচি ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সন্ত্রাসীদের ধরতে সকালে থানচি উপজেলার সিলোপিপাড়া ও তাজিংডং পাহাড় এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।
এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে কেএনএফ সদস্যরা। জবাবে সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়লে পালিয়ে যায় কেএনএফ সন্ত্রাসীরা। পরে সিলোপি পাহাড় ও তাজিংডক পাহাড় তল্লাশি করে কেএনএফ সদস্যের একটি লাশ উদ্ধার করে। এ সময় সন্ত্রাসীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে 2 গ্রামবাসী আহত হন। বাংলার সময় আরও থাকছে। মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীর দখল মুক্ত করতে অভিযান। গুড়িয়ে দেয়া হলো আধা পাকা ঘরসহ অর্ধশত স্থাপনা। উচ্ছেদ অব্যাহত থাকবে জানালো বিআইডব্লিউটিএ। সিলেটে কুশিয়ারা নদী ছাড়া সবকটি নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে। কুশিয়ারা নদীর পানি 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও ওসমানীনগর উপজেলার 422টি গ্রামের 4 লক্ষাধিক মানুষ 10 দিন ধরে পানিবন্দী অবস্থায় আছেন। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। তীব্র গতিতে ঢুকছে পানি। 10 দিন ধরে কুশিয়ারা নদীর পানি ঢুকে জলমগ্ন হয়েছে সিলেটের 4 শতাধিক গ্রাম। বুধবারও দুপুর 12টার দিকে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও ওসমানীনগরের বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, দোকানপাট, সরকারি ভবন পানিতে তলিয়ে আছে। এদিকে গত 24 ঘন্টায় মৌলভীবাজারের হাকালুকি হাওরের নিম্নাঞ্চলের পানি 8 থেকে 9 ইঞ্চি কমেছে। এতে হাওর পারের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেলেও এখনো দুর্ভোগ কাটছে না। জুড়ি, বড়লেখা ও কুলাউড়ার এখনো 2 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে আছেন। বালাগঞ্জ উপজেলাটা এমনিতে নিচু এলাকায়, আর পাশে কুশিয়ারা নদী, খুব সহজে পানি উঠে যায় বাজারে বা গ্রাম অঞ্চলে। রাস্তা ভেঙে গেছে, তার বাদে অনেক জায়গায় অনেক সমস্যা। রাস্তার সামনে গেলে ব্রিজের সমস্যা, ব্রিজটা একদম নিচু হয়ে গেছে। বালাগঞ্জ সদরের সঙ্গে 10 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে ওসমানীনগর উপজেলার শেরপুরের সঙ্গে। কুশিয়ারা নদীর তীব্র স্রোতে বালাগঞ্জ শেরপুরের এই সড়কটির বিভিন্ন জায়গায় এ ধরনের ভাঙ্গন দেখা দিয়েছে। পাশাপাশি 2 বছর আগে নির্মিত এই কালভার্টটি হেলে পড়েছে। সিলেটের বালাগঞ্জের কট্টারপাড় থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। কুমিল্লায় সমাজকর্মী নুরুল হক হত্যা মামলায় 6 জনকে মৃত্যুদণ্ড এবং 10 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে 2011 সালে জেলা শহর থেকে বাড়িতে ফেরার পথে সমাজকর্মী নুরুল হককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মাসুম ও তার সহযোগীরা। এতে ঘটনাস্থলে মারা যায় নুরুল হক। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে 22 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 15 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দেখছেন বাংলার সময়। 1.5 বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাসেলস ভাইপার সাপের কামড়ে চিকিৎসা নিতে আসা 23 জন মানুষ মারা গেছেন। বর্তমানে পদ্মা নদীর সংলগ্ন এলাকাগুলোতে এই সাপের উপদ্রবে চরম আতঙ্কে আছেন সাধারণ মানুষ। রাসেলস ভাইপার সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক ও ওঝার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। গত 31 মে রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুরে মাঠে ধান কাটতে গিয়ে চোয়ালে রাসেলস ভাইপার সাপ কামড় দেয় হেফজুল আলী নামের এক কৃষককে। সাপটিকে মেরে সঙ্গে নিয়ে 1.5 ঘন্টার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসক 3 দিন আইসিইউতে রেখে চিকিৎসা দেয় এখন অনেকটাই সুস্থ হেফজুল। গত 7 মে চারঘাটে শাকিনুর রহমান সাব্বির নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা যায় বিষধর এই সাপের কামড়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী 2023 সালে রাসেলস ভাইপার সাপের কামড়ে 18 জন ও 2024 সালে 5 জন মারা গেছে। ধান কাটতে কাটতে সাপ এসে বাড়াইছে, সাপ কাছে ডাব দিতে আমার লাভ ধরে চলে কামড় দিয়েছে। নদীতে যত পানি বাড়ছে তত আমাদের আতঙ্ক হচ্ছে। বাচ্চা কাচ্চা আছে, আমরা তো সতর্ক যতে থাকি না কেন, কখন কি হয় তা তো বলা যায় না। আমরা তো খুব ভয়ে আছি।
এদিকে স্ন্যাক রেস্কিউ টিমের সদস্য জানান, প্রাণঘাতীর তালিকায় রাসেলস ভাইপার সাপের অবস্থান বিশ্বে পঞ্চম। রাসেলস ভাইপার সাপ কোথাও দেখে তাহলে আমি তাদেরকে পরামর্শ দিব যে অবশ্যই এটাকে না মেরে যেন যারা উদ্ধার কর্মী আছে 999-এ ফোন দিলে এই সাপটাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনাম রাখার পাশাপাশি রাসেলস ভাইপার সাপে কাটা রোগীকে ঝাড়ফুঁক বা ওঝার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকের। সাপে কাটলে আতঙ্কিত হবেন না, দ্রুততর সময়ে আপনারা নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করবেন এবং সেখানে গিয়ে আপনারা চিকিৎসা নেবেন। বর্তমানে 28টি জেলায় ছড়িয়ে পড়েছে বিষধর এই সাপ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন বাংলা সময়। মুন্সিগঞ্জের সদরের ধলেশ্বরের নদী তীরের অবৈধ 50টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। নদী তীর দখল করে দীর্ঘদিন ধরে স্থাপনাগুলো উচ্ছেদে খুশি সাধারণ মানুষ, তবে স্থাপনা মালিকদের রয়েছে নানা অভিযোগ। এক্সকেভেটর দিয়ে মুহূর্তেই গুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি সহ নানা স্থাপনা। মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ধলেশ্বরী নদী তীরে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। নদী তীরের 3 কিলোমিটার এলাকা জুড়ে চলছে দুদিন ব্যাপী অভিযান। নদী দখলমুক্ত করতে বুধবার অবৈধ 50টি স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে নদী পাড় দখল করে প্রভাবশালীর ছত্রছায়ায় আধা পাকা এবং টিন কাঠের স্থাপনা গড়ে ওঠে। মালিকদের নানা অভিযোগ থাকলেও উচ্ছেদে খুশি সাধারণ মানুষ। 50 বছর ধরে এই জায়গাটা আমরা দখল করে আসছি, এটা আমার পৈতৃক। অলরেডি এই জায়গার উপরে আমার সরকারি ইনজেকশন আছে। 15 বছর ধরে ট্যাক্স দিতেছি, 15 বছর। এটা কেন ভাঙা হইল? আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, তাই আমরা কোথায় যাব, কি করব? কোনো ধরনের কোনো আদালতের কোনো স্থগিত আদেশ নেই, একদম নিষ্কণ্টক জায়গা। আমরা পক্ষ থেকে আমাদের নদী বন্দর কর্তৃপক্ষের সাথে আমরা উচ্ছেদ করছি এবং আমরা ততক্ষণ পর্যন্ত উচ্ছেদ চালাবো যতক্ষণ নদী তার সেই সিএস অনুযায়ী কোনো জায়গা ফেরত না পাবে। ধলেশ্বরী তীরের 353টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে প্রথম দিনেই অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 25 দিন ধরে ফুটো করে ছাদ, বিছানার চাদর দিয়ে দড়ি বানিয়ে ফিল্মি কায়দায় বগুড়ায় জেল থেকে পালায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি। মশারির গুণাতার দিয়ে এই কাণ্ড অবশেষে ধরা। আনার হত্যার বাকি 2 আসামি ফয়সাল ও মুস্তাফিজ খাগড়াছড়ি থেকে গ্রেফতার। ভারত থেকে ফিরে মন্দিরে ছিল আত্মগোপনে। এবার ঝিনাইদহের পুকুরে গ্যাস বাবুকে নিয়ে অভিযান। এবং নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী ট্রলারে ভয়াবহ আগুন, একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ 2। সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান। এই ছিল বাংলার সময়ে। এরপর সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ইনান, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।